আসুন আজ আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার একটি কেন্দ্র চাপদানির গভীরে গিয়ে দেখি। এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের হার জিতের বিশ্লেষণ নয়, বরং তথ্যের আয়নায় একটি কেন্দ্রের আসল সমস্যাগুলো বোঝা এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটা সুশাসনের রূপরেখা তৈরি করার চেষ্টা। কারণ রাজনীতির ঊর্ধ্বে থাকে মানুষের জীবন, আর আমাদের লক্ষ্য হলো সেই জীবনের মান কিভাবে আরও ভালো করা যায় তার পথ খোঁজা। আমাদের এই পুরো বিশ্লেষণটা আমরা ৬টা ধাপে এগোব। প্রথমে আমরা বুঝব সেখানকার মাটি আর ভোটের সম্পর্কটা কি, তারপর দেখব নির্বাচনী ডেটা থেকে কি কি সংকেত উঠে আসছে, এরপরে ফলাফলের কারণগুলো ব্যবচ্ছেদ করব, শুনব অতীতের কিছু কথা যা এখনও প্রাসঙ্গিক, এবং সব শেষে একটা সত্যিকারের সুশাসনের রূপরেখা আর জনাদেশ পাওয়ার পথ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, মাটি ও ভোট। দেখুন, যে কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে না সেখানকার মানুষ, তাদের রোজকার জীবন জীবিকা আর এলাকার নারীর স্পন্দনটা বোঝা খুব জরুরি। চাম্পাদানি ঠিক এমনই একটা জায়গা যেখানে মাটি, মানুষের পেশা আর তাদের রাজনৈতিক পছন্দগুলো একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। পশ্চিমবঙ্গের মানচিত্রটা যদি দেখেন, হুগলি নদীর ঠিক পাড়ে চাপদানি। দক্ষিণবঙ্গের এই এলাকাটায় শহর, শিল্পাঞ্চল আর গ্রাম সবকিছু মিলেমিশে একাকার। একদিকে যেমন গঙ্গার ঘাট, পুরনো মন্দির, তেমনি অন্যদিকে বন্ধ হয়ে যাওয়া চটকলের উঁচু চিমনি। এই দুটো ছবি কিন্তু চাপদানির আসল পরিচয়। আচ্ছা, এবার কিছু তথ্যের দিকে তাকানো যাক। ২০১১ সালের জনগণনা বলছে এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১,১১,০০০। এর মধ্যে ৭২% হিন্দু আর ২৭% মুসলিম। তপশিলি জাতির হার ১১%-এর কিছু বেশি। আর সমাজের দিকে তাকালে মাহিষ্য এবং বাগদি সম্প্রদায়ের একটা বড় প্রভাব দেখা যায়। ঐতিহাসিকভাবে এই গোটা অঞ্চলের অর্থনীতিটাই চলত চটকল বা জুট মিলের উপর নির্ভর করে, কিন্তু এখন সেই শিল্পে ভাটা পড়েছে, আর তার ফলেই এখানকার মানুষের জীবনে একটা গভীর সংকট তৈরি হয়েছে। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, ড্যাশবোর্ডের সংকেত। মাটির পরিস্থিতি তো বোঝা গেল, এখন সময় হল নির্বাচনী তথ্য বা ডেটা কি বলছে সেটা খতিয়ে দেখার। মনে রাখবেন, সংখ্যা কিন্তু সহজে মিথ্যে বলে না, তারা মাটির নিচের আসল কম্পনটাকে সবার সামনে নিয়ে আসে। শুধু এই সংখ্যাটার দিকে তাকান, 22.6%। এটা কিন্তু একটা সাধারণ সংখ্যা নয়। ২০১৬ থেকে ২০২১-এর বিধানসভা নির্বাচনের মধ্যে বিজেপির ভোট শেয়ারে এই বিশাল বৃদ্ধিটা ঘটেছে। এই একটা সংখ্যাই চামদানির রাজনৈতিক পট পরিবর্তনের সবচেয়ে বড় আর স্পষ্ট সংকেত। কিন্তু প্রশ্ন হল, কেন? কি এমন কারণ ছিল যার জন্য এত বড় একটা পরিবর্তন হলো? চলুন গভীরে গিয়ে উত্তরটা খোঁজার চেষ্টা করি। এই বার চারটা দেখলে পুরো বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ২০১৬ সালে যেখানে কংগ্রেসের ভোট ছিল ৪৪%-র বেশি, ২০২১-এ এসে তা প্রায় নেই বললেই চলে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের ভোট ৪০% থেকে বাড়িয়ে ৫০%-এ নিয়ে গেছে। কিন্তু সবচেয়ে নাটকীয় পরিবর্তনটা হয়েছে বিজেপির ক্ষেত্রে। তাদের ভোট মাত্র ১২.৭% থেকে এক লাফে ৩৫.৩% পৌঁছে গেছে। এর মানে কি? মানে হল কংগ্রেসের যে ভোট ব্যাংকটা ভেঙে গেল, তার একটা সিংহভাগ সরাসরি বিজেপির দিকে চলে গেছে। আর এটাই তৃণমূলের ভোট বৃদ্ধি সত্ত্বেও বিজেপিকে প্রধান বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। লোকসভা নির্বাচনের ফলাফল কিন্তু একটু অন্য ইঙ্গিত দিচ্ছে। চাম্পাদানি যেহেতু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অংশ, তাই সেখানকার ডেটাও দেখতে হবে। ২০১৯ সালে এখানে বিজেপির ভোট ছিল প্রায় ৩৮.৫%, যা ২০২৪-এ কমে দাঁড়িয়েছে প্রায় ৩৩%, মানে প্রায় ৪.৭% পয়েন্টের একটা পতন। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু নিজেদের ভোটটা ধরে রাখতে পেরেছে। এর থেকে একটা জিনিস স্পষ্ট, বিধানসভায় বিজেপির যে সাংঘাতিক উত্থান হয়েছিল, লোকসভায় সেই গতিটা কিছুটা হলেও থমকে গেছে। এখন আমরা আমাদের বিশ্লেষণের তৃতীয় পর্বে ঢুকে গেছি, ফলাফলের ব্যবচ্ছেদ। সংখ্যাগুলো তো আমরা দেখলাম, কিন্তু এই সংখ্যাগুলোর পিছনের আসল কারণটা কি? কেন মানুষ তাদের ভোটের অভিমুখ এভাবে বদলে দিল? কোন সমস্যাগুলো তাদের সবচেয়ে বেশি ভাবাচ্ছিল? এই পরিবর্তনটা কিন্তু কোনো আকস্মিক ঘটনা নয়, এর পেছনে বেশ কিছু গভীর কারণ লুকিয়েছিল। মানুষের মনে ক্ষোভটা জমছিল কেন? এই স্লাইডে তার মূল কারণগুলো রয়েছে। প্রথমত, একের পর এক চটকল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক বেকারত্ব। দ্বিতীয়ত, শিক্ষক নিয়োগ দুর্নীতি, যা সরকারি চাকরির ওপর থেকে মানুষের বিশ্বাসটাই কেড়ে নিয়েছে। তৃতীয়ত, সর্বত্র একটা কাটমানি সংস্কৃতি আর দুর্নীতির অভিযোগ। চতুর্থত, যুবকদের জন্য নতুন কোনো শিল্প নেই, তাই তাদের মধ্যে বাড়ছে বেকারত্ব। আর পঞ্চমত, রাস্তাঘাট বা ড্রেনেজ ব্যবস্থার মতো সাধারণ পরিকাঠামোগত প্রতিশ্রুতিগুলোও পূরণ হয়নি। এই সবগুলো সমস্যা মিলেই মানুষের ক্ষোভ তৈরি করেছে। সাধারণ মানুষের মুখের একটা কথাই হয়তো সবটা বলে দেয়, গরিবরা কিছুই পায় না।
বিশেষ করে গণবণ্টন ব্যবস্থা বা রেশন নিয়ে তাদের এটাই মূল অভিযোগ। তাদের মনে হয়েছে রেশন ব্যবস্থার সুযোগ তৃণমূল স্তরের কর্মীরা বা অযোগ্য লোকেরাই পাচ্ছে, কিন্তু যারা আসন হকদার তারা বঞ্চিতই থেকে যাচ্ছে। এই একটা কথাই বুঝিয়ে দেয় যে সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না, আর তার ফলেই জন্ম নিচ্ছে অবিশ্বাস আর ক্ষোভ। এই প্রসঙ্গে একটা কথা আমাদের সকলের মনে রাখা খুব জরুরি। মানুষের এই ক্ষোভ বা অভিযোগ নিয়ে যখন আমরা জনসম্মুখে আলোচনা করি, তখন আমাদের প্রত্যেককে খুব দায়িত্বশীল হতে হবে। কারণ প্রত্যেক ব্যক্তির সম্মান রক্ষা করা আমাদের সাংবিধানিক মূল্যবোধের একটা মূল ভিত্তি। গঠনমূলক সমালোচনা আর দায়িত্বশীল বক্তব্য, এটাই কিন্তু একটা সুষ্ঠু গণতন্ত্রের আসল পরিচয়। এবার চতুর্থ পর্ব, অতীতের প্রতিধ্বনি। দেখুন, যে কোনো জায়গার বর্তমানকে ঠিকভাবে বুঝতে হলে তার অতীতটাকে জানাটা খুব দরকার। চাঁদদানির ক্ষেত্রেও তাই। শিল্পে অবনতি এবং মাঝে মধ্যে হওয়া সাম্প্রদায়িক উত্তেজনার মতো ঐতিহাসিক ঘটনাগুলো আজকের ভোটারদের আচরণকে এখনও প্রভাবিত করে চলেছে। এই টাইমলাইনটা একবার দেখুন, তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। কয়েক দশক আগে নর্থব্রুকের মতো জুট মিলগুলোই ছিল এই অঞ্চলের অর্থনীতির প্রাণ। 2016 সালে সেই নর্থব্রুক মিল কয়েক মাসের জন্য বন্ধ হয়ে গেল, আর প্রায় হাজারখানেক মানুষ কাজ হারালেন। 2020 সালের মে মাসে ঠিক পাশের তেলিনীপাড়া ভদ্রেশ্বরের সাম্প্রদায়িক সংঘর্ষ মানুষের মনে ভয় আর অবিশ্বাসে জন্ম দিল। 2021-এর নির্বাচনে এই অর্থনৈতিক হতাশা আর সামাজিক অস্থিরতার মধ্যেই ভোটের একটা বিরাট পরিবর্তন ঘটল। আর অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট যখন 25,753 জন শিক্ষকের চাকরি বাতিল করে দিল, তখন মানুষের ক্ষোভ আরও বাড়ল। এই প্রত্যেকটা ঘটনা কিন্তু একে অপরের সাথে জড়িত, আর এরাই আজকের রাজনৈতিক পরিস্থিতিটা তৈরি করেছে। আমরা এখন আমাদের আলোচনার পঞ্চম পর্বে এসে পৌঁছেছি, সুশাসনের একটি রূপরেখা। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো চিহ্নিত করলাম, তাই না? এখন সময় হল সেই সমস্যা সমাধানের জন্য তথ্যের ভিত্তিতে একটা কার্যকরী পরিকল্পনা তৈরি করার। কারণ শুধু অভিযোগ করে নয়, সমাধানের পথ দেখিয়েই মানুষের আস্থা অর্জন করা সম্ভব। এই পরিকল্পনাটার নাম দেওয়া যেতে পারে চতুর্মুখ মতবাদ, যার 4টে মূল স্তম্ভ আছে। প্রথমটা হলো শিব বা আগ্রাসন, মানে প্রশাসনের ব্যর্থতাগুলোকে কঠোরভাবে মানুষের সামনে তুলে ধরা। দ্বিতীয়টা বিষ্ণু বা স্থিতিশীলতা, অর্থাৎ বৃদ্ধি এবং সুশৃঙ্খলতার একটা প্রতিশ্রুতি দেওয়া। তৃতীয়টা ব্রহ্মা বা উদ্ভাবন, মানে অর্থনীতির জন্য কিছু নতুন ধারণা পেশ করা। আর চতুর্থটা হল দুর্গা বা সুরক্ষা, অর্থাৎ সাংস্কৃতিক ও ধর্মীয় নিরাপত্তার আশ্বাস দেওয়া। এই 4টি স্তম্ভের মধ্যে ভারসাম্য রাখাই সব ধরনের ভোটারের কাছে পৌঁছানোর একটা কার্যকরী কৌশল হতে পারে। ভোটারদের ক্ষোভের সরাসরি সমাধান হিসেবে এখানে কিছু নির্দিষ্ট উন্নয়নমূলক প্রকল্পের একটা তালিকা দেওয়া হয়েছে। যেমন জাতীয় সড়ক করিডোর আপগ্রেড করার জন্য 150 কোটি টাকা, বন্ধ হয়ে যাওয়া নর্থব্রুক মিলকে একটা আধুনিক জুট টেক পার্কে রূপান্তরিত করার জন্য 50 কোটি টাকা, বন্যা নিয়ন্ত্রণের জন্য ড্রেনেজ ও বাঁধ নির্মাণে 30 কোটি, দরিদ্রতম পরিবারগুলোর জন্য 5,000 প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, জল জীবন মিশনের মাধ্যমে 100% বাড়িতে কলের জল পৌঁছে দেওয়ার জন্য 70 কোটি, আর একটি নতুন পলিটেকনিক কলেজের জন্য 20 কোটি টাকা। দেখুন, প্রত্যেকটা প্রকল্পের একটা নির্দিষ্ট বাজেট এবং স্পষ্ট উদ্দেশ্য রয়েছে। কিন্তু শুধু প্রকল্প ঘোষণা করলেই তো হবে না, সেই বিনিয়োগের ফলে সাধারণ মানুষের ঠিক কী লাভ হবে সেটাও পরিষ্কার করে বোঝানো দরকার। যেমন ধরুন, জাতীয় সড়কে 150 কোটি টাকা বিনিয়োগ হলে শুধু যে রাস্তায় ভালো হবে তা নয়, কলকাতা যাওয়ার সময় প্রায় 20% কমে যাবে, যা স্থানীয় শিল্পকে উৎসাহিত করবে। একইভাবে জুটটেক পার্কে 50 কোটি টাকা বিনিয়োগের ফলে প্রায় 1200 মানুষের চাকরি বাঁচবে এবং বছরে প্রায় 200 কোটি টাকার উৎপাদন হবে। এটাই হলো বিনিয়োগের আসল রিটার্ন বা প্রতিদান, যা মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। এখানে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে। জনগণের জন্য যে কোনো পরিকল্পনা তৈরি করার সময় তাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্মতির বিষয়টিকে সম্মান করতে হবে। আমাদের দেশের আইনি কাঠামো অনুযায়ী ডেটা মিনিমাইজেশন, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত তথ্য না নেওয়া, এবং পারপাস লিমিটেশন, অর্থাৎ যে উদ্দেশ্যে তথ্য নেওয়া হয়েছে শুধু সেই কাজেই তা ব্যবহার করা, এই নীতিগুলো মেনে চলা বাধ্যতামূলক। সুশাসনের অর্থ শুধু উন্নয়ন নয়, নাগরিক অধিকারের সুরক্ষাও বটে। এবার আমরা আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি, জনাদেশের পথ। দেখুন, একটা ভালো পরিকল্পনা কাগজে কলমে থাকা এক জিনিস, আর তাকে বাস্তবায়িত করার জন্য মানুষের রায় বা জনাদেশ পাওয়াটা সম্পূর্ণ অন্য জিনিস। এখন আমরা দেখব এই চমৎকার রূপরেখাটাকে কিভাবে একটা সফল নির্বাচনী বাস্তবে পরিণত করা যায়। সাফল্যের জন্য একটা সময়ভিত্তিক কর্মপরিকল্পনা থাকাটা খুব জরুরি। নির্বাচনের ঠিক আগের 30 দিনের এই চেকলিস্টটা দেখুন। প্রথম পর্বে, মানে D30 থেকে D15 পর্যন্ত, পাড়ায় পাড়ায় ছোট বৈঠক করা, মানুষের অভাব অভিযোগের লিফলেট বিলি করা এবং রেডিওতে জিঙ্গেল চালানো।
দ্বিতীয় পর্বে অর্থাৎ D14 থেকে D3 পর্যন্ত অন্তত 50টি জনসভার লক্ষ্যমাত্রা রাখা, প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা এবং সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা। আর শেষ 48 ঘণ্টায় সমস্ত কর্মীদের বুথে মোতায়েন করা এবং গুজব নিয়ন্ত্রণের জন্য 24 ঘণ্টা একটা কন্ট্রোল রুম চালু রাখা। এই ধরনের শৃঙ্খলাবদ্ধ চেষ্টাই কিন্তু জয়ের পথ তৈরি করে দেয়। এখানে একটা খুব বড় কৌশলগত প্রশ্ন উঠে আসে। আগের প্রার্থী দিলীপ সিং, তাঁকেই কি রাখা হবে নাকি প্রার্থী পরিবর্তন করা হবে? একদিকে যেমন তিনি 2021 সালে দলের ভোট অনেকটা বাড়িয়েছিলেন, অন্যদিকে কিন্তু তিনি নির্বাচনে হেরেও ছিলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রতিষ্ঠান বিরোধিতার মাত্রা বিচার করে এই কঠিন সিদ্ধান্তটা নিতে হবে। একজন প্রার্থীর অতীত পারফরম্যান্স এবং জেতার সম্ভাবনা দুটোকেই সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। পরিশেষে একটা কথাই বলার, জনাদেশ শুধু জেতা যায় না, এটাকে অর্জন করতে হয়। আর সেই অর্জন তখনই সম্ভব যখন মাটিকে গভীরভাবে বোঝা যায়, তার রোগগুলোকে সঠিকভাবে চিহ্নিত করা যায় এবং তার ভবিষ্যতের জন্য একটা বিশ্বাসযোগ্য রূপরেখা মানুষের সামনে তুলে ধরা যায়। চাপদানির এই বিশ্লেষণ থেকে আমরা এটাই শিখলাম যে রাজনীতি কেবল ভোটের অঙ্ক নয়, এটি আসলে সুশাসনের একটি প্রকৌশল। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং নিজের কেন্দ্রের সার্বিক উন্নতি করতে চান, তাহলে যোগাযোগ করুন blueprintstrategies.ai এর সাথে। আমাদের ইমেল আইডি mgr@blueprintstrategies.ai অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।